আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। সামনেই আপনাদের পরীক্ষা, একদম চিন্তা করবেন না। ঠান্ডা মাথায়, চমৎকার ব্রেনে, মানসিকতা ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যান, সফলতা নিশ্চিত, যদি আপনি নিজেকে ঠান্ডা রাখতে পারেন। তো যাই হোক, আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হলো, ইতিপূর্বে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হলো ফুল বাংলা ওয়ান নামে। ফুল বাংলা ওয়ান অর্থাৎ আমি বাংলা দুইটা অংশে শেষ করে দিতেছি। একটা হলো ফুল বাংলা ওয়ান, আর একটা হলো আজকে নেব ফুল বাংলা টু। যদি আপনি ফুল বাংলা ওয়ান না দেখে আসে থাকেন, যদি না দেখে থাকেন ফুল বাংলা ওয়ান, অবশ্যই ফুল বাংলা ওয়ানটা দেখে আসবেন। আর তারপরে থেকে ফুল বাংলা টু দেখলে পরে আপনার পুরো বাংলাটা আমি আপনাকে কভার করে দিতে চাচ্ছি দুইটা ভিডিওর মাধ্যমে। ভিডিও ডিউরেশন অনেক বড় হবে, তো তাতে কি, যদি আপনার উপকার হয় একটু চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, দেখেন আমরা প্রথমেই আমাদের ওই ফুল বাংলা ওয়ানের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতেছি প্রত্যয়। প্রত্যয়ের প্রাথমিক আলোচনা কিন্তু আমাদের করা হয়ে গেছে। এখন আমি প্রত্যয়ের যেগুলো আমাদের কমন পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে ওইগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন দেখেন, এইখানে আমাদের সবচেয়ে বড় একটা বিষয়, সেটা হলো গুণ আর বৃদ্ধি। ঠিক আছে, এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। গুণ আর বৃদ্ধি, গুণ আর বৃদ্ধি বলতে কি বোঝায় আমরা? দেখা যাচ্ছে কখনো কখনো একটা বর্ণ সংকুচিত হয়ে যেতেছে, আবার কখনো কখনো একটা বর্ণ কিছুটা বৃদ্ধি পাইতেছে। কিভাবে গুণ বৃদ্ধি হয় দেখেন, এগুলো এত কিছু জানার দরকার নেই। আপনি শুধুমাত্র এই বিষয়গুলো যদি আপনার মনে থাকে তাহলে আমি মনে করি যথেষ্ট। রস্যই এবং দীর্ঘই, এই দুইটা জিনিস আমাদের যেটা হয়ে যেতেছে সেটা হলো এ। আচ্ছা, রস্যু এবং দীর্ঘ, বিশেষ করে রস্যু, এটা সাধারণত হয়ে যেতেছে কি ও। অর, এই যেটা অ বয়সেন্দ্র, এটা যদি থাকে তাহলে এটা রস্য রিকার অথবা রিকার এরকম হয়ে যেতেছে। আবার বৃদ্ধির ক্ষেত্রে অ, এই অটা থাকলে কি হয়ে যেতেছে আ, তার মানে মোট কথা আটা অ হয়ে যেতেছে এরকম। তো এই ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে রস্যই আর দীর্ঘই এর বদলে বলতেছে কিন্তু দীর্ঘইকার। আর ও আর হলো রস্যু আর দীর্ঘ, এটার বদলে বসতেছে ও। ঠিক আছে, আর এখানে যেমন অর বলছি যে বৃদ্ধির ক্ষেত্রে আর, এটার বদলে হইতেছে রস্যরি বা রস্যরিকার। এগুলা কিন্তু কোনো বিষয় না, আপনার কাছে এখন জটিল মনে হতে পারে, একটু পরে ঠিক হয়ে যাবে। এছাড়া আমাদের কিছু আছে, যেমন রস্যু এর বদলে আমরা বসাই ব। ঠিক আছে, ক এর বদলে আমরা সাধারণত বসাই চ অথবা বর্গীয় চ। গ এর বদলে আমরা বসাই বর্গীয় চ। এই সাইডটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এটা যদি থাকে তাহলে আমি প্রথমে কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করতেছি। দেখেন, কিছু কিছু সাংস্কৃতিক কৃত প্রত্যয় থেকে সাধারণত আমাদের প্রশ্ন এসে থাকে। কৃত প্রত্যয়ের মধ্যে দেখেন কিছু কিছু জিনিস আছে, এগুলো আমাদের কাছে কিন্তু হিবিজিবি লাগে অনেক সময়। ঠিক আছে, এই হিবিজিবি যাতে না লাগে এই বিষয়টা আমরা একটু ঠিক করার চেষ্টা করতেছি। আচ্ছা, খেয়াল করেন, ধরেন আমি একটা শব্দকে ভাঙবো, মুক্ত। ঠিক আছে, এই শব্দটাকে আমি ভাঙবো। তো আপনি প্রথমেই খেয়াল করেন, ম আছে তাই না? এই যে আমি লিখলাম ম। আচ্ছা, এইখানে দেখেন রস্যুকার আছে, মুক্ত বানানের ভিতরে রস্যুকার আছে তাই না? তো আমরা এখানে লিখলাম মুস। বা এইখানে যেটা আছে আপনার কয় তয়, এটা কিন্তু আপনার হলো কর নিচে কি আছে ত। আপনি লক্ষ্য করতেছেন ক থাকলে কি হয় চ অথবা বর্গীয় চ। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে চ। আর এই যে এটা তো আপনি চেনেন, তারপরে এই জিনিসটা হুবহু থেকে যাবে কর নিচে ত। এই যে মুক্ত। কি কাহিনীটা বোঝা গেছে? কিচ্ছু না, কিন্তু আমি আরো কিছু উদাহরণ দিতেছি, আপনি দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমরা যদি এখানে বলি উক্তি, এইটা নিলাম উক্তি, এটাকে যখন আমরা ভাঙবো, দেখেন না রস্যুর বদলে কিন্তু আপনার লেখা আছে ব। এই যে লিখলাম ব, মানে উক্তি। তার মানে এটার বদলে লিখলাম ব। আর এই যে কয় ত, দেখেন কর নিচে ত এইভাবে আছে, কিন্তু এই কটাকে আমরা প্রথমে নেব, কর বদলে কি বসবে চ, তার মানে বস। এই যে উক মানে বস যোগ আর ওই যেটা যেভাবে আছে ওইভাবে বসাই দিবে। কি কঠিন লাগলো? এই ধরনের আপনি ধরেন যদি আমরা বলি ভুক্ত, ধরেন লিখলাম ভুক্ত। তো আপনি এখানে কি করবেন, ভয়ের সুগার কিন্তু ঠিকই আছে। আর ওই যে ক, কর জন্য আমি কি বসাবো চ অথবা বর্গীয় চ। তো এখানে এই শব্দটা আসলে ভোজন থেকে, ভক্ত বা ভুক্ত। ঠিক আছে, ভোজন থেকে আসছে শব্দটা। ঠিক এই কারণে আমাদের ভোজনের মধ্যে বর্গীয় জ আছে, তাই আমি এখানে কর ক্ষেত্রে চ না নিয়ে কি নিলাম বর্গীয় জ নিলাম। আর ওই যে কয় ত, ওটা কিন্তু ঠিকই থাকবে। কি কঠিন লাগতেছে? এগুলো কিন্তু আমাদের প্রচুর আসে, আসে না? আচ্ছা, আবার আপনি লক্ষ্য করেন আমি যদি এখানে লিখি কর্তব্য,
খেয়াল করেন। আচ্ছা, এটা যদি আমি ভাঙি বিষয়টা কিন্তু এরকম আসে, কর যোগ তব্য, এরকম আসে না? ঠিক আছে, এই যে ক, এটা আমার ঠিকই আছে। অর, এই যে দেখেন করের সাথে কি আছে, অর আছে না, ক যোগ অর, তাই তো কর হয়ে গেছে। এই অর এটার বদলে কি বসে, রস্বরি অথবা রস্বই, এর তো রস্বই বসবে না, আর ইকার বসবে, ক্রি, দেখছেন, যোগ তব্য, কর্তব্য। কি কঠিন লাগলো? একেবারে কিন্তু সহজ, পানির মতো যদি আমরা এইভাবে চিন্তা করি। আর এইগুলোর মধ্য থেকেই কিন্তু আমাদের সাধারণত আসে। যেমন ধরেন আমি এখানে লিখলাম করণীয়, করণীয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন জিনিসটা কি আছে, কর আর হলো অনিয়, ব্যাপারটা কিন্তু এই যে কর, আমি প্রথমে ক লিখলাম, অরের বদলে এই যে দিলাম রিকার, করণীয়, ঠিক আছে। এরকম যদি আমি এখানে লিখি, দেখেন যদি লিখি দর্শনীয়, দর্শনীয়, তার মানে কি এখানে দর্শ, বিষয়টা হলো দর্শ যোগ অনিয়, বিষয়টা কিন্তু এরকম, তাই না? তাহলে দর্শ মানে কি, দর্শ, এই যে বৈষম্য আছে, তার মানে এই দর মধ্যে কি আসবে আমার, দর্শনীয়, দৃশ্য, এই যে চলে আসলো, দৃশ্য যোগ অনিয়, দর্শনীয়। কি কঠিন লাগলো? আর এগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক আসে, অনেক। তো আপনারা খেয়াল করবেন এবং এই জিনিসগুলো একটু বুঝে বুঝে যদি প্র্যাকটিস করে যান, তাহলে কিন্তু আপনাদের আমার মনে হয় সমস্যা থাকবে না। তো আরেকটা বিষয় এখানে দেখেন, অন, এই জিনিসটা যদি আমাদের থাকে, অন, ঠিক আছে, কোনো কিছুর শেষে যদি অন থাকে, অনের বদলে আমাদের এই সংস্কৃত বাংলায় বসে হলো অনট। সাপোজ আপনি মনে করেন যে নয়ন, এটা আমরা কেমনে ভাঙবো? আচ্ছা, নরে আমরা যে জিনিসটা নিয়ে আসতেছি নি যোগ এর সাথে কিন্তু অনট আছে, অন আছে, অন মানে আমরা এখানে কি বলবো, অনট। কি কঠিন লাগলো? আচ্ছা, যদি আমি এখানে লিখি দর্শন, দেখেন কোনো ব্যাপার না, কিন্তু দর মানে কি হবে, দৃশ্য, রাইট, দৃশ্য কথাটা কিন্তু এরকম আসতেছে, যোগ অনট, দর্শন, ঠিক আছে। অনুরূপ ভাবে আমাদের এখানে আরো কিছু আছে, যেমন মনে করেন যদি তা থাকে, তা, কোনো কিছুর যদি সাথে থাকে তা শেষে, তো সেই ক্ষেত্রে এটার বদলে আমাদের বসে হলো 30, 30, তা থাকলে কি বসে, 30। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি মাতা, ঠিক আছে, তো এখানে আপনি কি বলবেন, মা যোগ 30, এই হয়ে গেল কিন্তু মা যোগ 30। আর এটাকে যেহেতু কৃত প্রত্যয়, তাহলে অবশ্যই আপনার কি বসবে, এই যে আমাদের রাইট বা রুটের মতো এই চিহ্নটা কিন্তু বসবে। যদি আমরা বলি দাতা, তো আপনি কি এখানে বলবেন, দা যোগ 30, তার মানে তা মানে 30, এটা আপনার মনে রাখতে হবে। এটা মনে রাখলেই কিন্তু, যদিও এগুলা অত বেশি কমন না, কমন যেগুলা সেগুলা নিয়েও আমি আলোচনা করতেছি। অনুরূপ ভাবে যদি আপনার জ থাকে, এই যে এরকম জ অথবা জ ফলা, এইটার বদলে বসে কিন্তু ধ্যান, ধ্যান, ঠিক আছে। যেমন মনে করেন আমি লিখলাম কার্য, আচ্ছা, এটিকে যদি আমি ভাঙি, তো এখানে আমার কিন্তু আসে কার জ, লাকি, কার, এই যে জ ফলা, এই যে জ, এইটুকু আসতেছে আমার, এই কারের জন্য আমি কি লিখবো, ক্রি, ঠিক আছে। আর এই যে জ, এই জর জন্য আমি কি লিখবো, ধ্যান, ক্রি যোগ ধ্যান, কার্য, হয়ে গেল কিন্তু। তার মানে কারের জন্য এই যে দেখেন আর এই যে এখানে কিন্তু আর সমান সমান রিকার, এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুতরাং আমি এক সাইডে সূত্র লিখে রাখছি, আর এক সাইডে কিন্তু আমি বিষয়গুলো পরিষ্কার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনারা একটু মনোযোগ দিলেই এগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে। অনুরূপ ভাবে কিছু কিছু জিনিস আছে, এগুলা খুব কম আসে, কিন্তু অনেকগুলো কিন্তু অনেক বেশি আসে। যেমন অয় সমান সমান কিন্তু অল, এইটা যদি থাকে, যেমন জয়, ঠিক আছে, এটাকে আপনি কিভাবে ভাঙবেন, দেখেন জি, বর্গীয় জয় রসিকার জি। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আচ্ছা শুধু জ লিখলাম নাকি জি লিখলাম কিসের জন্য? জয়টা আসছে কি থেকে, ভাই একটু খেয়াল করেন, জি থেকে জয় আসছে, এই জন্যই কিন্তু জি লিখছি। আর অয়, এটার সাথে অয় আছে, এটার জন্য আমি কি লিখবো, অল, জ, হয়ে গেল কিন্তু। তো অনুরূপ ভাবে আমি যদি লিখি ক্ষয়, তো আপনি এখানে কি লিখবেন, খি যোগ অল, ক্ষয়, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদের কিন্তু আরো কিছু আছে, যেগুলো আমাদের দেখবেন যে এই ক্রিয়ার ক্ষেত্রে যে মান, এই মানের বদলে
যেমন আপনার তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করব সেখানে মান শব্দ, মান থেকে আমাদের আসবে হলো মতুপ, কিন্তু এখানে মান থেকে আসবে হলো শান্স। শান্স কথা বলছেন, এই শান্সটা যদি আপনার ক্লিয়ার থাকে হয়ে গেল। যেমন আমরা যদি এখানে বলি চলমান, তার মানে এখানে আমি চলবে তো এইভাবে আনতেছি, চল যোগ শান্স, চলমান। আচ্ছা আমি যদি বলি বর্ধমান, দেখেন এগুলোই কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে আর আমরা পারি না, ঠিক আছে। বর্ধমান, এই যে বর, এখানে কিন্তু বৈষম্য চলে আসছে, বর মানে কি জিনিসটা হবে, বৃত্ত। এই যে বর্ধ বৃত্ত, কারণ হচ্ছে বৈষম্য, বৈষম্যের জন্য কি হয়ে যেতে রিকার, বৃত্ত যোগ শান্স, বর্ধমান, ঠিক আছে। তো এগুলা কিন্তু আসলে কোনো ঘটনা না। অনুরূপ ভাবে আপনি দেখেন, আমি কিন্তু এগুলা মুছে ফেলতেছি একবারে, আপনি যখন পুশ করে দেখবেন, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেমন অ মানে শেষে কিছুই নাই, অ আছে, মনে করেন যে কোনো কিছু উচ্চারণ হইতেছে না, তখন এটাকে আমরা বলি ঘয়, ঘয়। আচ্ছা এখানে যেমন মনে করেন যে আমরা লিখলাম যোগ, এটাকে আমি ভাঙবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে দেখেন ওকার, দেখেন তো কোথায় ওকার আছে, এই যে ওকার, ওকার থাকলে কি হয় রস্যু, ওকার থাকলে কি হয় রস্যু, ওকার থাকলে কি হয় দীর্ঘ হতে পারে, আর ওকার থাকলে হয় কি হইতেছে রস্যু, তার মানে বিষয়টা আসতেছে জুস। কারণ এই যে গ আছে না, গর বদলে কি হয় বর্গীয় ছ, এই যে দেখেন গ সমান সমান বর্গীয় ছ, জুস যোগ ঘয়। কারণ যোগের শেষে কিন্তু অতিরিক্ত কি আছে, অ, কিছুই নাই মানে কি আছে অ, এই যে দেখেন হয়ে গেল যোগ সমান সমান জুজ যোগ ঘয়। আচ্ছা এরকম যদি আমরা বলি বাস, এই যে বাস, এটা যদি বলি ব, দেখেন কোনো ব্যাপার না, কিন্তু আমরা যে শুরুতে যে বটা নিয়ে আসলাম, আকার মানে কি কিছুই না, ঠিক আছে। আকার মানে এই যে দেখেন আকার, আকার সরেয়া, এই যে সরেয়া থাকলে কি হয় সরেয়, মানে আকারটা থাকে না, তাহলে কি আসলো বস যোগ ঘ ইয়, এই যে বাস হয়ে গেল। কিন্তু তার মানে আমরা কিন্তু ব্যাপারটা বুঝে ফেললাম যে আসলে কি ধরনের প্রত্যয়গুলো আমাদের হিট করতেছে না, কি বুঝতেছি না ব্যাপারটা। আচ্ছা এরপরে আমি চলে আসবো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় মানে কিন্তু আমি আমার ফুল বাংলা ওয়ানে বুঝাই দিয়েছি তদ্ধিত প্রত্যয়টা আসলে কি। তদ্ধিত প্রত্যয় অর্থাৎ আপনার প্রকৃতি বা প্রাতিপদিকটা হবে কি নাম, তাই না, এটা হলো তদ্ধিত প্রত্যয়ের মূল কথা। তো তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের যেই জায়গা থেকে প্রশ্ন আসে, দেখেন আমাদের কিছু হিন্দি প্রত্যয় আছে, হিন্দি। তো এই হিন্দি প্রত্যয়গুলো কি কি আমি দেখাই দিতেছি, আনা, আনি, আন, আনা, আনি, আন, তারপরে আসতেছে হলো সে, তারপরে আলা, পনা, ঠিক আছে। এখন আপনি খেয়াল করেন, এটিকে মনে রাখতে পারেন এইভাবে, আনা নি আন সে আলাম্পনা, এরকম কিন্তু আমরা মনে রাখতে পারি, আনা নি আন সে আলাম্পনা, ঠিক আছে। আনা নি আন সে আলাম্পনা সবগুলো কিন্তু হিন্দি কি তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। এখন দেখেন এগুলোতে আপনি কিন্তু মনে করেন যে শব্দের অর্থ শব্দ মনে রাখতে পারবেন, যেমন বাবুয়ানা, ঠিক আছে, হিন্দুয়ানি অথবা দারোয়ান, ঠিক আছে, অথবা পানসে, এই যে দেখেন প্রত্যেকটা দিয়ে আমি বলতেছি পানসে, তারপরে দেখেন পনা, বেহায়াপনা, আর আল্লাহ খুব সহজ, বাড়ি আল্লাহ, কি ঠিক আছে না। আর অনেক সময় প্রশ্নটা আসবে কেমনে, যেমন বাড়িয়ালা শব্দের আলা প্রত্যয়টি কোন প্রত্যয়, ঠিক আছে, আলা প্রত্যয়টি কোন প্রত্যয়, এখন ওই জায়গায় তদ্ধিত উল্লেখ করলো না, এইভাবে দিল ফার্সি প্রত্যয়, ঠিক আছে, অথবা দিল হিন্দি প্রত্যয়, অথবা দিল আরবি প্রত্যয়, অথবা দিল ইংরেজি প্রত্যয়, দিতে পারে কিন্তু, অথবা এসব কিছুই না দিয়ে কৃত প্রত্যয়, এটা দিল তদ্ধিত প্রত্যয়, এটা দিল, তারপরে দিল বিদেশি প্রত্যয়, তারপরে দিল কোনোটাই না, কি অবশ্যই বিদেশি প্রত্যয়, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। আচ্ছা এরপরে দেখেন এইগুলা কিন্তু আমাদের কি গেল হিন্দি প্রত্যয়। এরপরে দেখেন আমাদের কিছু আছে হিন্দি প্রত্যয় বাদ দিলে, যে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের কিছু আছে ফার্সি প্রত্যয়, খুব আসে, ফার্সি প্রত্যয়গুলো খুব আসে। যেমন এখানে যদি আমরা এই কথাগুলো মনে রাখি, যে প্রত্যয় কিন্তু বন্দিকর, বাজগর, দার, এই সবগুলো কিন্তু ফার্সি প্রত্যয়। আচ্ছা বন্দিকর, বাসগর, তা বাস মানে কি বন্ধ করে দেওয়া, তাই না, অর্থাৎ বন্দিকর গড় বন্ধ কর,
বন্দি কর, তারপরে কি ঘরের দরজা বন্ধ কর, এসবই কি ফার্সি। ফার্সি লাগবে আমরা আমাদের দেশে ঢুকতে দেবো না, কি বলেন? আচ্ছা, তাহলে এখন দেখেন কিছুই না, এই যে বন্দি, জবান বন্দি, কর বাজি কর, বাস চাপাবাস, আচ্ছা গর কারিগর, আচ্ছা দান জমিদার। আচ্ছা, এই যে আমরা যেগুলো ব্যবহার করলাম, প্রশ্ন আসে কেমনে, যে এরকম মনে করেন যে চাপাবাস লেখে, সেটা চাপাবাস শব্দের বাস শব্দটি কোন প্রত্যয়, কোন দেশি প্রত্যয় বা কোন প্রত্যয়, এটা কিন্তু হতে পারে। প্রথমে এটা তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয় না। আচ্ছা, দ্বিতীয়ত এটা বিদেশি প্রত্যয়, তৃতীয়ত এটা ফার্সি প্রত্যয়। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার নাকি? কিন্তু এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সই। এই সইটাও কিন্তু বিদেশি প্রত্যয় রূপে ব্যবহৃত হয়। সই, হ্যাঁ, সই কিছু শব্দের শেষে ব্যবহৃত হয়, যেমন মানানসই, জুৎসই, টেকসই, এই সইগুলো কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ প্রশ্ন আসতে পারে, জুৎসইয়ের সই কোন প্রত্যয়? এটা কিন্তু কোন দেশি প্রত্যয় তা উল্লেখ নাই, আপনাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আছে, কোন দেশি প্রত্যয় তা উল্লেখ নাই, কিন্তু এটা যে বিদেশি প্রত্যয় সেটা উল্লেখ আছে। তো আপনার এখানে অপশনে থাকবে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, হ্যাঁ, বিদেশি প্রত্যয়, ফার্সি প্রত্যয়, হিন্দি, মানে এরকম কতগুলো থাকতে পারে, কোনো না কোনো ভাবে আপনাকে কারেক্ট অ্যান্সার একটা সিস্টেম বলে দেবে। কিন্তু এখানে দেখেন একটা আছে সই, সেটা হলো টিপসই। এই যে টিপসই, যেটা স্বাক্ষর বোঝায়, অথবা নাম সই। হ্যাঁ, এইখানে যে সইটা, এই সইটা কিন্তু কোনো প্রত্যয় না, ঠিক আছে? এটা মোট মিলেই শব্দ, এটা প্রত্যয় না। টিপসই, নাম সই, এটা আসলে স্বাক্ষর বোঝায়, এই দুইটা ব্যতিক্রম। তো দেখেন এই জায়গা থেকে কিন্তু অনেকবার বহুতবার প্রশ্ন আসে, আর প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা থর থর করে কাঁপে। কাঁপে কিন্তু দিন শেষ, কাঁপা যাবে না, আপনাকে বুঝতে হবে মূল বিষয়টা। এখন আমরা তদ্ধিত প্রত্যয়ের মূল জায়গায় একটু নোট করব। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখেন কোনো কিছুর শেষে স্বরেয় যদি পাই, ঠিক আছে, এইটা কি দেব আমরা? স্ন, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা রসিকার পাই তাহলে কি দেব? স্নেহ। আচ্ছা, যদি আমরা রস্যই ক পাই, ঠিক আছে, তাহলে আমরা এটা কি দেবো? স্নেক। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতো আপনি বানাইতে পারেন, কিন্তু কোনো ব্যাপার না, এটা কিন্তু চলে আসবে। কিন্তু আপনি যখন তদ্ধিত প্রত্যয় এগুলা ভাঙবেন, দেখেন আপনি যদি কন মানব, এটাকে ভাঙবার চাইতেছেন, একেবারে কিছু না, খুব মজার, দেখবেন কেমনে মজার। দেখেন মা মানে আকার থাকবে না, এই যে দেখেন এই জায়গা আছে, সরেয়া থাকলে কি হয়? সরেয়া। তাহলে এটা কি হলো? ম, রাইট। আচ্ছা, তারপরে কি আছে? দন্তের ন, শেষে আছে কি? ব। দেখেন তো ব থাকলে কি হয়? রস্যু, রস্যবাসী, রস্যকার, মনু। এই পুরোটাকে ভেঙে কি মানে বলে দিলাম? মনু। এখন কিন্তু এটার উপরে রোড চিহ্ন হবে না, রাইট চিহ্ন হবে না, কেন হবে না? এটা তো দুধ প্রত্যয়, মানব, এটা দ্বারা কোনো কাজ বোঝাইতেছে না। এখন দেখেন এরপরে আর কিছু বাদ রইলো, দেখেন তো কিছু বাদ রয়েছে? কিচ্ছু বাদ নাই। যেহেতু কিছুই বাদ নাই, তখন আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হলো স্নেহ, মানে সরে বাস, তাই হলো। কিন্তু আমরা যদি এখানে বলতাম মানবী, তখন আমরা এখানে কি করতাম? দেখেন কিচ্ছু না। একইভাবে মনোযোগ নাই, ওই যে রসিকার আছে, রসিকার থাকলে এটা ব্যবহার করব। কি কঠিন লাগলো? আচ্ছা, যদি হয় গৌরব, কেমনি ভাঙবেন এটা? আল্লাহ রে, কি অবস্থা, তাই না? কিন্তু কোনোই ঘটনা না, একেবারে চমৎকার। বৃষ্টি চাষ, দেখেন এখানে কি বিষয়টা আসতেছে? গৌরব। তার মানে এখানে কি আছে আমার? গ, গ আছে না? দেখেন এখানে আছে ঔকার, দেখি তো ঔকার কই আছে? এই যে ঔকার, ঔকার মানে কি? রস্যকার। এই দেখেন আমি বসাই দিলাম রস্যকার। তারপরে কি আছে? বৈশিন্দ্র, দিলাম বৈশিন্দ্র। আচ্ছা, তারপরে কি আছে? ব, ব মানে কি? দেখেন তো রস্যু, আবারও রস্যকার। তো কি হয়ে গেল? গুরু। আর কিন্তু কিচ্ছু নাই, তাহলে এখন কি হবে? স্নাও, গরু। কি কঠিন লাগলো? একেবারে পানির মতো সহজ, কিন্তু আমি যেটা মনে করতেছি যদি আপনারা এগুলা করেন, আর যদি না করেন সেটা ভিন্ন বিষয়। যেমন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাইতেছি বড় দেখে, যাতে আপনি বুঝেন কিছুই না। যেমন ধরেন, যদিও এগুলা কম আসে, পারো লৈকিক, আমি এই শব্দটা দিচ্ছি, এখন এটাকে আপনি ভাঙতে বলা হয়েছে, ভাঙেন প্রত্যয় দিয়ে, কিছুই না। এই দেখেন প, বয়সটা আকার দেব না, পর, ঠিক আছে না? আচ্ছা, তারপরে কি আছে? লো ক, পরলোক, যোগ, এখানে কিক আছে, কিক মানে কি? স্নেক, পরলোকিক। কি কঠিন লাগলো? এরকম গৌরবান্বিত, গৌরব, এগুলা কিন্তু আমরা সৌরভ সবই বানতে পারি, কোনো বিষয় না, ঠিক আছে।
তো এরপরে আপনি আসেন কিছু আমাদের মূল মূল কিছু নিয়ম আছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার, যেগুলো থেকে প্রশ্ন আসে। যেমন এই ক্ষেত্রে ওই যে আমাদের প্রত্যয়ের মতো ইমা থাকলে ইমন হয়, কিরা ইমা থাকলে ইমন হয়, মহিলা থাকলে পুরুষ হয়, এইটুকু বোঝা যাইতেছে। ইমা যেমন আমরা বলতেছি নীলিমা, ভাঙবেন কেমনে? প্রথমে কি বলবেন? নীল। এই দেখেন শেষে কিন্তু ইমা আছে, রস্যই মাগরামা ইমা, তার মানে এখানে আমরা কি বসাবো? নীল। এ পর্যন্ত ঠিক বসাইলাম। তারপরে কি আছে? রস্যই মাগরামা ইমা, ইমার বদলে কি বসাবো? ইমন। নীল যোগ ইমন, নীলিমা খুব আসে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তো অনুরূপ ভাবে আমাদের মূল জিনিসটা জানা লাগবে, কিন্তু নীল থেকে কিন্তু নীলিমা আছে। যদি আমরা এখানে বলি এই মহিমা, দেখেন তো মহিমা কোন শব্দটা থেকে আসছে? মহৎ থেকে আসছে না? মহৎ যোগ ইমন, মহিমা। কঠিন লাগলো? আচ্ছা, এছাড়া দেখেন ওই যে আমি যেটা বলছিলাম বান, খুব আস্তে আস্তে খেয়াল করবেন, পরবর্তীতে পুশ করে দেখবেন। যেমন ধরেন এই তো দ্বিতীয় প্রত্যয়ের ক্ষেত্রে বান, ঠিক আছে? এই বান থাকলে এটার বদলে বসে হলো বতু, আর মান থাকলে এটার বদলে বসে হলো মতু, ঠিক আছে? এই বতুপ আর মতুপ দেখেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু। যেমন আমি যদি এখানে বলি দয়াবান, ঠিক আছে? তো আপনি এটা ভাঙবেন কিভাবে? দয়া যোগ বতুপ, বাস দয়াবান হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে বলি বুদ্ধিমান, কিছুই না। আপনি দেখেন এই যে বুদ্ধি যোগ মান, মান মানে কি? মতুপ। এই দুটোর মধ্যে থেকে বেশি আসে। আমি কিন্তু অত বেশি পেছানোর চেষ্টা করতেছি না, ঠিক আছে? যেগুলো আসে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এগুলো যদি আপনি বুঝে কমপ্লিট করেন আর এইভাবে যদি কয়েকবার একটু দেখেন ভিডিওটা, আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন বিন থাকলে, এই বিন যদি কখনো থাকে, বিন না বি বি, এই বি যদি থাকে তাহলে আমরা বসাই হলো বিন। আচ্ছা দেখেন কি মজার, খুব আসে এই যেটা মেধাবী, ঠিক আছে? তাহলে আপনি কি লিখবেন? মেধা তো ঠিকই আছে, মেধা যোগ বিন, মেধাবী, ঠিক আছে? অনুরূপ ভাবে মায়াবী, কি বলবেন আপনি? মায়া যোগ বিন, মায়াবী। কি খুব কঠিন লাগতেছে? আমার মনে হয় না যে প্রত্যয় আর আপনারা ঠেকবেন। তারপরে ঠেকাও ভালো, কিসের জন্য? আমরা অনেকে আসে পড়াশোনা করি না, সত্যি প্রত্যয় চমৎকার লাগে, মানে এই পর্যন্তই কিন্তু প্রত্যয়। আপনি ভাবছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আমি যতটুকু আলোচনা করলাম এর মধ্যে থেকে সাধারণত আসে 99% ক্ষেত্রে এটাই সঠিক। আপনি প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে দেখবেন। সুতরাং সাইটটা আপনি খুব ভালো করে পড়বেন এবং পরের যে আমরা আলোচনাটা নিয়ে আসতেছি। আচ্ছা, এখন আমরা দেখতে চাচ্ছি হলো যেমন সন্ধি, আমাদের যে সন্ধিটা আসে, সন্ধির প্রাথমিক আলোচনা কিন্তু আমি করেছিলাম। এখানে আমি অত আলোচনা করবো না। নবম এবং দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, এই বইয়ের মধ্যে যে সন্ধিগুলো আছে ওই সন্ধিগুলো পড়লেই কিন্তু হয়ে গেল। এক্সট্রা কিন্তু এখানে আপনার পূরণ লাগে না। যেমন উপসর্গ, এই উপসর্গগুলোও কিন্তু নবম দশম শ্রেণীর বইয়ে যেগুলো আছে এগুলো পড়লেই হয়। তবে উপসর্গ সম্পর্কে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে। এখান থেকে প্রথম 2-3টা ভিডিও যদি 8-10 মিনিটের ভিডিও, এই 2-3টা ভিডিও যদি আপনি দেখলে পরে আমি আশা করি আপনাদের ঘ ইউনিটে উপসর্গ সম্পর্কে কোনো সমস্যা হওয়ার কথা না, যে উপসর্গটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আমি যে জিনিসটাই আসবো যেখান থেকে স্টুডেন্টসটা ব্যাপক ভুল করে সেটা হলো আপনার পদ প্রকরণ। এই যে দেখেন পদ প্রকরণের মধ্য থেকে সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে না, কোনো কিছুতেই সব জায়গা থেকে প্রশ্ন আসে না। যে জায়গাগুলো স্টুডেন্টসটা পারে না, বোঝে না, ওই জায়গাগুলো থেকে কিন্তু দিয়ে থাকে। জানি আমরা পদ। আচ্ছা, এই পদ কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হলো সব্যয় পদ আর একটা হলো অব্যয় পদ, ঠিক আছে? এখানে দেখেন অব্যয় পদের কিন্তু আর কোনো প্রকারভেদ নাই, কিন্তু সব্যয় পদের কয়েকটা প্রকারভেদ আছে। তার মধ্যে এখানে যেমন যে প্রকারভেদগুলো আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই যে যেগুলো আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ঠিক আছে? এখন দেখেন এর মধ্যে আমাদের প্রথম যেটা সেটা হলো বিশেষ্য। বিশেষ্য বলতে আমরা বুঝতেছি কিন্তু কোনো নাম পদকে বোঝায়। এটা বিশেষ্য কোন ধরনের বিশেষ্য এটা কিন্তু মুখ্য কথা না। যেমন সমষ্টিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, এগুলোর মধ্যে থেকে খুব কম প্রশ্ন হয়। একবার আপনি নবম দশম শ্রেণীর বই থেকে দেখে নেবেন। আরেকটা হলো বিশেষণ, ঠিক আছে? এই দুইটার মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে। বিশেষণ কোনটা? বিশেষ্য কি কোনো কিছুর নাম, ঠিক আছে? আর বিশেষণ কোনটা? বিশেষণ হলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি, এগুলি তো বোঝায়, ঠিক আছে? তো আমরা এখানে একটা সহজ কথা বলে দিতেছি। বিশেষ্য, যে কোনো বিশেষ্য আপনি ধরে ফেলতে পারবেন, সেটা হলো ত,
তা, অ, আ, জ, অন, করণ, জ অথবা জফলা, তারপর ধরেন তি। এই যে দেখেন ত, তা, অ, আ, জ, অন, করণ, তি। ত, তা, অ, আ, জ, অন, করণ, তি মানে কি গেলে যেমন গুরুত্ব, শেষে সেই দ আছে, সেটা কিন্তু বিশেষ্য পদ। আচ্ছা, যেমন সরলতা বিশেষ্য পদ, যেমন যোগাযোগ কিছুই নাই, ঠিক আছে, যেমন দেখা, এটাও কিন্তু একটা বিশেষ্য পদ। হ্যাঁ, দেখার কাজটা তখন হবে অন্য কিছু, কিন্তু দেখাটা আসা, দেখা, শোয়া, জানা, এগুলা কিন্তু আমাদের আপ্রত্যয়যুক্ত যেটা আছে, এগুলা কিন্তু বিশেষ্য পদ, যদিও এগুলা ভাববাচক বিশেষ্য। আচ্ছা, তারপর দেখেন জ, যেমন তারল্য, সরল্য, এই ধরনের জব পালা কিন্তু জ বা জব পালা সৌন্দর্য। অন, ঠিক আছে, যেমন আয়ন। করণ, সৌন্দর্যকরণ। তি, উপস্থিতি, পরিস্থিতি। এগুলো যদি শেষে থাকে, এই কটা যদি আপনি মুখস্থ করেন, কোনটা বিশেষ্য পদ, নিচের কোনটা বিশেষ্য পদ, এটা কিন্তু আপনার জন্য ধরাটা অনেক সহজ হবে। এই বিশেষণের ক্ষেত্রে আছে কতগুলো, হ্যাঁ, যেমন দীর্ঘিকার, মধ্য, রত, অন্ত, হীন, দ্বার, মান, মাত্রিক, শীল, সুলভ, পূর্ণ, যোগ্য। আচ্ছা, তার কিছুই নাই, একটু মেলানোর জন্য দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে যদি আমি বলি পুরা ছন্দটা, দীর্ঘিকার মতো রত, অন্তহীন, দ্বার, মানমাত্রিক, শীল, সুলভ, পূর্ণ, যোগ্যতার, ইক, ইয়, এল, ইষ্টজনক, কৃতসে, সম্বন্ধনীয়, মূলকদায়ক। এই যে আমাদের ব্যবহারগুলো আছে, মানে কি আসলে, যেমন মনোযোগী, এই শব্দটা কিন্তু বিশেষ পদ। আচ্ছা, সাঁতাররত অথবা রহিমের মতো, এটা যদি একসাথে আমরা ব্যবহার করি, যেমন অন্ত, অনন্ত। আচ্ছা, যদি আমরা বলি হীন, বিবেকহীন, যদি বলি দ্বার, মজাদার, যদি বলি মান, ঠিক আছে, বেগবান, বা মান, ঠিক আছে, আমরা এই ধরনের শব্দ নিয়ে আসতে পারি। মান, আপাতত মনে পড়তেছে না, আপনি মেলাই নেন। মাত্রিক, নদী মাত্রিক, যেমন অর্জনশীল, শিশু সুলভ, পরিপূর্ণ, প্রশংসার যোগ্য। এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু সবই বিশেষণ, ঠিক আছে। এই ধরনের কতগুলো আছে, 5-6 লাইন আছে, যেগুলো মনে থাকলে আপনার বিশেষ্য বিশেষণ, এই যে অনেক সময় জোড়া আসে, বিশেষ্য বিশেষণ, জোড়া কোনটি, নিচের কোনটি বিশেষ্য পদ, নিচের কোনটি বিশেষণ পদ, এই ক্ষেত্রে কিন্তু এগুলো মনে থাকলে আপনার খুব সহজেই এই জায়গাটা আপনার কিন্তু কমপ্লিট করা সম্ভব। আচ্ছা, আমি এখন বিস্তারিত আলোচনা করবো একটু বিশেষণ পদ নিয়ে। আচ্ছা দেখেন, এই বিশেষণটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ, আদৌ ঠিক না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। তাহলে আমরা বাংলায় যেমন বলতেছি সাধারণত পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, অব্যয় ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। তো এই ক্ষেত্রে আমাদের বিশেষণ যদি হয় আমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বটা কি, ঠিক আছে, অ্যাডভার্বের বা বাংলাটা কি হবে, ঠিক আছে। এই জন্যই একটু এখানে কম বেশি আছে, এই জন্যই এই বিশেষণ পদকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নাম বিশেষণ, এই নাম বিশেষণ ইংরেজিতে কিন্তু অ্যাডজেক্টিভ। আর একটা হলো ভাব বিশেষণ। এই ভাব বিশেষণ যে জিনিসটা, এইটাই কিন্তু আসতেছে হলো আমাদের অ্যাডভার্ব। যদি কখনো আসে অ্যাডভার্বের প্রতিশব্দ কি, সেটা কিন্তু ভাব বিশেষণ। অ্যাডজেক্টিভের প্রতিশব্দ কি, সেটা কিন্তু নাম বিশেষণ। এটা আপনাকে বুঝতে হবে। নাম বিশেষণ, নাম দেখে, অ্যাডজেক্টিভ দেখে কিন্তু বুঝা বলাই দিয়েছি কথাটা। যারা নাউন এবং প্রোনাউনকে, অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে, তাদের নাম কি, নাম বিশেষণ। অর্থাৎ নামের পাশে বসে কোনো শব্দ যদি ওই নামকে বিশেষিত করে, সাপোজ মনে করেন আমি যে লিখলাম আম, হ্যাঁ, এর পূর্বে আপনি কি বসাইতে পারেন, কাঁচা। এই কাঁচাটা হলো কি আপনার বিশেষণ, ঠিক আছে। অর্থাৎ নামের পাশে বসে, যেমন মনে করেন যে সে, এর পাশে আপনি লিখতে পারেন ভালো, দেখেন সে ভালো, এখানে একটা গুণ বুঝাইতেছে, তাহলে এটা কি বিশেষণ। অর্থাৎ নাউন বা প্রোনাউন বা বিশেষ্য, বা এই যে আমাদের যেটা আসতেছে বিশেষ্য বা সর্বনাম পদ, যেটা নাউন বা প্রোনাউন, এইগুলা ডান পাশে বা বাম পাশে বসে যারা এদেরকে বিশেষিত করে, তাদের নাম কিন্তু কি, নাম বিশেষণ, ঠিক আছে। এরপরে আসেন ভাব বিশেষণ। ভাব বিশেষণটার থেকে কিন্তু আমাদের প্রশ্ন আছে সবচেয়ে বেশি। এই যে ভাব বিশেষণ, ভাব বিশেষণের এই কিন্তু 4টা রূপ আছে। প্রথমটা হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ তার মানে এর থেকে কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতেছি যে নাম বিশেষণ যেটা,
সেটা হলো নামকে বিশেষিত করে। তাহলে ভাব বিশেষণ যেটা, সেটা অবশ্যই কাকে বিশেষিত করবে? নাম বাদে অন্য যারা আছে তাদেরকে বিশেষিত করবে। নাম বাদে কেরা আছে? ক্রিয়া আছে, অব্যয় আছে, আবার বিশেষণ নিজে আছে, ঠিক আছে না? এদেরকে বিশেষিত করবে। সাপোজ আপনি লক্ষ্য করেন ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মনে করেন যে আমি ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে এরকম একটা উদাহরণ দিলাম আপনাদেরকে যে পরে একবার এসো, পরে একবার এসো। আচ্ছা আপনি খেয়াল করেন এই পরে শব্দটা কার সাথে মিলে? এসোর সাথে। এই দেখেন পরে এসো, আপনি যদি একবার মুছে ফেলাই দেন তাতে কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তাহলে পরে এসো এটার সাথে এটা সম্পর্ক, ক্রিয়ার সাথে সম্পর্ক, তাই এটার নাম কি? ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? এখন যদি আমি বলতাম পরে একবার, এটা কি মিলছে? মিলে নাই, তার মানে এটাকে বিশেষিত করে নাই। বুঝে গেছে? এটা হলো বিশেষ্য পদ, এটাকে বিশেষিত করতে পারে নাই। তাই দেখেন, অথবা আমি যদি বলি তুমি ধীরে চলো, এইভাবে লিখলাম ধীরে চলো। আচ্ছা এখন যদি আমি বলি চলো মুছে ফেলাই দিই, তুমি ধীরে, মিলছে নাকি? মিলে নাই। আচ্ছা যদি আমি তুমি মুছে ফেলাই দিই, মুছে ফেলি, দেখেন কি আসে? ধীরে চলো। তার মানে কি এই ধীরেটা কাকে বিশেষিত করলো? ক্রিয়াকে। তাই এই ধীরেটার নাম কি? ক্রিয়া বিশেষণ। আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় আপনার তেমন কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা এখন দেখেন এই ক্রিয়া বিশেষণের পরে আমরা আসবো বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ খুব জ্বালায় ফেলাই দিই কিন্তু আমাদের এই সাইডটা, তাই না? খুব ঝামেলা করে। বিশেষণের বিশেষণ তার মানে একটা বিশেষণকে অন্য একটা বিশেষণ বিশেষিত করবে। তো সেই ক্ষেত্রে বিশেষণের বিশেষণ যেহেতু এখানে যেহেতু বিশেষণ দুইবার আছে, তার মানে এখানে কি নাম বিশেষণকেও বিশেষিত করতে পারে, ক্রিয়া বিশেষণকেও কিন্তু বিশেষিত করতে পারে। যদি আমি বলি ক্রিয়া বিশেষণের বিশেষণ, আচ্ছা আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম ক্রিয়া বিশেষণের বিশেষণ, এখানে লিখলাম এত দ্রুত চলো না, মানে এত দ্রুত হেঁটো না। আচ্ছা দেখেন দ্রুত চইল না, দ্রুত চইল না, এটা কি? এটা কি ক্রিয়াকে বিশেষিত করতেছে না নাকি? দ্রুত চইল না অর্থাৎ এটা সম্পর্ক কার সাথে? দ্রুত চলো। তার মানে সম্পর্ক কার সাথে? দ্রুত, ক্রিয়ার সাথে। তার মানে এটার নাম কি? ক্রিয়া বিশেষণ। আচ্ছা আমি বললাম এত দ্রুত চলো বা খুব দ্রুত চলো, এখানে আমি বললাম খুব দ্রুত চলো, ঠিক আছে? এখানে দেখেন এই দ্রুতটাকে খুব গতি বাড়াই দিছে না? খুব দ্রুত চলো, তাহলে এটা কার বিশেষণ? এটা কিন্তু আপনার ক্রিয়া বিশেষণকে বিশেষিত করলো। তাই খুবের নিচে দাগ দিলে নাম কি হবে? ক্রিয়া বিশেষণের বিশেষণ। কঠিন লাগলো? আচ্ছা দেখেন এখানে যদি আমরা আর একটু বলি পরে এসো, এটুকু বললো, আপনি লক্ষ্য করেন এটা কি ক্রিয়া বিশেষণ না? কারণ কি এই এসোটাকে বিশেষিত করতেছে, একটা ক্রিয়াকে বিশেষিত করতেছে। আমি বললাম একটু পরে এসো, এই পরের পরিমাণটা নির্ধারণ করে দিল। তাহলে এই পরেটাকে মানে একটু কাকে বিশেষিত করতেছে? পরেকে বিশেষিত করতেছে, মানে একটা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করতেছে। তাই এটার নাম কি? ক্রিয়া বিশেষণের বিশেষণ। কি কঠিন লাগলো? একেবারে সহজ। আর এগুলা কিন্তু পরীক্ষায় এই সেই থাকে, একেবারে স্বাভাবিক। কিন্তু আপনার যদি হয় নাম বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। আচ্ছা প্রথমে আপনি খেয়াল করেন, প্রথমে আমরা একটা নাম পদ লিখি। ধরেন সুন্দরী মেয়ে। আচ্ছা এই সুন্দরী এটা কাকে বিশেষিত করছে? একটা নাউনকে বিশেষিত করছে। তার মানে এটা কি? কি বিশেষণ? নাম বিশেষণ। আচ্ছা এই নাম বিশেষণকে যদি আমি আরো বিশেষিত করি এইভাবে, খুব সুন্দরী, তাহলে এটা কি? নাম বিশেষণকে বিশেষিত করছে, তাহলে এটা কি? নাম বিশেষণের বিশেষণ। এখন আমি এই জায়গায় লিখলাম তানিশা একজন খুব সুন্দরী মেয়ে। তো এই খুবের নিচে দাগ দিলে এটার নাম হবে কি? নাম বিশেষণের বিশেষণ। বুঝছি না? একেবারে সহজ। কিন্তু মেয়েটা কি নাউন না? তো এই সুন্দরী কি করলো? নাউনকে বিশেষিত করলো, তাহলে এটার নাম কি? নাম বিশেষণ। একদম ক্লিয়ার না? এইটা যদি হয় নাম বিশেষণ, এইটাকে যে বিশেষিত করবে তার নাম কি? এটার নাম কি? নাম বিশেষণের বিশেষণ। একদম ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখন দেখেন এরপরে যদি আমরা বলি
এই দুটির মধ্যে থেকে কিন্তু বেশি আসে। আবার আসে অব্যয়ের বিশেষণ, এরকম কিন্তু কিছু আছে অব্যয়ের বিশেষণ। অব্যয় মানে যার কোনো নাই দেয়, ঠিক আছে, ওই রকম। হ্যাঁ, যেমন এবং, কিন্তু, যা, তা, এগুলোই কিন্তু আমাদের কি আসতেছে, যেহেতু, সেহেতু, এগুলো কিন্তু অব্যয়। তো অব্যয়ের মধ্যে আমি যদি বলি এত কিন্তু, কিন্তু করো না। আচ্ছা, এখন আপনি লক্ষ্য করেন এই যে কিন্তু, এটা তো একটা অব্যয় পদ। এই অব্যয়ের কি করছে, এত কিন্তু, এত কিন্তু, তাহলে এতটা কি হয়ে গেছে, অব্যয়ের বিশেষণ। কি কথাটা বুঝাইতে পারছি? তার মানে এই কিন্তুটা অব্যয়, এটাকে বিশেষিত করছে কে, এত, যে কারণে এটার নাম কি, অব্যয়ের বিশেষণ। আচ্ছা, যাই হোক, আমরা যদি বুঝে থাকি অব্যয়ের বিশেষণ, আরেকটা আছে হলো বাক্যের বিশেষণ, পুরো বাক্যকে বিশেষিত করে। কেমনে? যেমন আমি লিখলাম কাক তলীয় ভাবে আতাউর স্যারের ভিডিওটা আমার চোখে পড়লো। আচ্ছা, দেখেন এই কাকতালীয় ভাবে, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু পুরো বাক্যটাকে মডিফাই করতেছে। কাকতালীয় ভাবে আতাউর স্যারের ভিডিওটা আমার চোখে পড়লো, কাকতালীয় ভাবে পুরো বাক্যকে মডিফাই করছে, যে কারণে এটার নাম হলো বাক্যের বিশেষণ। আমার মনে হয় বিশেষণটা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব, খুব প্রশ্ন আসে এটার মধ্য থেকে, আমরা জানি সেটা হলো অব্যয়। এই যে অব্যয় পদটা, যার কোনো নাই ব্যয় সেটি তো অব্যয় নাকি, ঠিক আছে। এখন এই অব্যয় পদ কাকে বলে অত কিছু আমাদের জানার দরকার না, আমাদের এখন সময় কম, ঠিক আছে। এই সময়ের মধ্যে আমাদের মূল বিষয়টা বুঝতে হবে। দেখেন এই অব্যয় পদটাকে আমরা 4 ভাগে কিন্তু ভাগ করছি, আমরা জানি সবাই। একটা হলো সমুচ্চয়ী অব্যয়। আচ্ছা, জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করব, সমুচ্চয়ী অব্যয়টা কি। আচ্ছা, দেখেন এই অব্যয়টা কি করে, সংযোজন, বিয়োজন অথবা সংকোচন। মানে কি, অব্যয় বলতে তো আমরা বুঝি এবং, কিন্তু, তাই, যেহেতু, সেহেতু, যদি, যেন, এগুলোই তো আমাদের অব্যয়, যেগুলোর নাই দেয়, ঠিক আছে। অব্যয় হলো যেগুলোর সাথে বিভক্তি যোগ হয় না, যেগুলোর নারী পুরুষ হয় না। অব্যয়ের কিন্তু কোনো জামাইও নাই, বউ নাই, ঠিক আছে। যেমন এবং, আপনি কি এটা কখনো বলতে পারবেন মহিলা এবং, ঠিক আছে, এটা কিন্তু সম্ভব না। কবি মহিলা কবি বলা যায়, কিন্তু এবং কি বলা যায়, মহিলা এবং। কিংবা এর শেষে বিভক্তি যোগ করতে পারবেন এবং গুলো, যেমন কলম গুলো আমরা বলতে পারি এবং গুলো বলা যাবে। তার মানে এগুলার লিঙ্গাস্তর হয় না, এগুলার এক বচন বহু বচন হয় না, এগুলোর সাথে কি হয় না, বিভক্তি যোগ হয় না। বুঝতে পারছি আমরা কথাগুলা? তো এইগুলো হলো অব্যয়। এখন অব্যয় কি করে, সংযোজন করে। কেমনে সংযোজন করে, দেখেন দুটো যোগ করে বলা যায়, রহিম এবং করিম ঢাকায় গেল, এবং কি সংযোজন। অথবা সে নীরব, তাই আমি কথা বললাম, কমা দিয়ে আমরা লেখা বলে দিলাম, এখানে তাইটা কি আমাদের সংযোজক অব্যয়, সংযোজন। কিন্তু আমরা বিয়োজন যখন বলবো, ঠিক আছে, তখন আমরা কি বলবো, এখানে নিশা অথবা তিশা, এই দুইজনের একজন নিশ্চয়ই এই কাজের জন্য দায়ী। নিশা অথবা তিশা, এটা কি হয়ে যেতেছে, বিয়োজন না, হয় নিশা অথবা তিশা, মানে একজনকে কিন্তু ভাগাই দিতেছে। আর সংকোচন কোনটা, সংকোচন হলো কি, সে বিধান, সে বিদ্যান, এই জায়গায় বলে দিলাম, কিন্তু অসৎ, সে বিদ্যান কিন্তু অসৎ। দেখেন এখানে বিদ্যান হিসেবে যার যে সম্মানটা ছিল, সে সম্মানটা কমে গেছে, কিন্তু সে অসৎ, সে বিদ্যান কিন্তু অসৎ, ঠিক আছে। এই যে কিন্তুটা, কিন্তু কিংবা কিন্তু বা এই ধরনের যদি আসে আপনার, এগুলোই হলো আমাদের কি আসতেছে, সংযোজন। তার মানে এইগুলোই হলো সমুচ্চয়ী। আর এই অনুগামী সমুচ্চয়ী অব্যয় আছে, এগুলো হলো মানে কন্ডিশন। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব, ঠিক আছে, এমন ভাবে কথা বলছো যেন তুমি ব্যারিস্টার, ঠিক আছে। এই যে কন্ডিশন গুলো নিয়ে আসি, কন্ডিশন গুলো হলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়। অনুগামী সমুচ্চয়ী অব্যয় অর্থাৎ 4 ভাগের মধ্যে পড়ে না, এই সমুচ্চয়ী অব্যয়েরই একটা সাইট, ঠিক আছে। এরপরে দেখেন, আমার মনে হয় আপনারা বুঝতেছেন, না বুঝলে বললেন কিন্তু, তাই না, খুব সহজ। আরেকটা হলো অনন্যই অব্যয়। দেখেন অনন্যই অব্যয় খুব কাটা যায় পোলাপানের, বুঝবে দিছেন না।
অনন্যই অব্যয়। আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। অনন্যই শব্দের অর্থই হলো স্বাধীন, অর্থাৎ স্বাধীন অব্যয়। বাক্যের সাথে কোনো সম্পর্ক নেই, ভাও একটা শব্দ বসাই দেবো ভাব প্রকাশের জন্য। বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এখন আপনি বলতেছেন মরি মরি কি সুন্দর আকাশের রূপ, অথবা আহ কি সুন্দর মেয়েটার টানা টানা চোখ। এই যে আপনি যে বলতেছেন, এটা কি আপনি ভাব প্রকাশ করতেছেন। এই মরি মরি, হ্যাঁ, এই কথাগুলো যদি আপনি ব্যবহার না করতেন তবুও কিন্তু বাক্য হতো। এটাকে আপনি ভাব প্রকাশ করতেছেন, ঠিক আছে। আচ্ছা, ভাব প্রকাশ করতেছেন মানে কি, আপনি এখানে অনেক খুশি হয়ে কিন্তু কথাটা বলতেছেন। দীর্ঘদিন ধরে একটা মেয়েকে আপনি পছন্দ করেন, সে এত সাজতেছে আপনার মাথা কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি তাকে দেখে বলতেছেন মরি মরি কি সুন্দর ডানা কাটা বড়ি, ঠিক আছে। এই যে আপনি যে কথাটা বললেন মরি মরি, এটা আপনি কি প্রকাশ করলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন, আপনার আনন্দের আবেগ প্রকাশ করলেন, তাই না। বোঝা গেছে, আপনি ভাব প্রকাশ করতেছেন কিন্তু এরকম। কিন্তু আপনি যদি এখানে অন্য কিছু কিন্তু প্রকাশ করতে পারেন, যেমন আপনি একজন আপনাকে বলতেছে পড়তেছে, অত বাপু খুব ভালো করে পড়লো, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া কিন্তু অত সহজ না। তো আপনি আপনার আত্মবিশ্বাস থেকে বলতেছেন নিশ্চয়ই আমি চান্স পাবো। এটা কি সম্মতি সূচক ভাব প্রকাশ করলেন, তাই না। এইভাবে আপনি দেখেন, যদি এরকম দেখা যেতেছে উফ আর ভাল লাগে না, পড়তে পড়তে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এই যে আপনি কথাগুলো বললেন উফ, এটা কিন্তু বিরক্তি এবং যন্ত্রণার থেকে প্রকাশ করলেন। তার মানে এই যে উফ, এটি কিন্তু আপনার অনন্যই অব্যয়। তারপরে ধরেন আপনি ঘৃণা প্রকাশ করতে পারেন কিন্তু, যেমন সি সি তুমি এত খারাপ, তোমার চরিত্রটা এত খারাপ, আগে কোনোদিন চিন্তাও করিনি। এই যে সি সি, এটা বিরক্তি বা ঘৃণা প্রকাশ করতেছে, তাই না। আবার এইভাবে যদি আপনি কাউকে ডাক দেন, ওগো এখানে আসো, আমাকে একটু সময় দাও না। এই যে আপনি ওগো এই শব্দটা যে ব্যবহার করলেন, ঠিক আছে, এই ওগো কিন্তু একটা অব্যয়, কারণ এটার সাথেও কিন্তু মহিলা ওগো, ঠিক আছে, কিংবা ওগো গুলো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, এটা অব্যয়। কিন্তু এই অব্যয়টা কি ধরনের অব্যয়, কি ধরনের, এটা আপনি ডাক দিলেন, সম্বোধন, ঠিক আছে। তাই এই যে স্বাধীনভাবে ভাব প্রকাশে যে অব্যয়গুলো ব্যবহৃত হয়, এইগুলোই কিন্তু আমাদের অনন্যই অব্যয়। কঠিন লাগলো? আচ্ছা, এরপরে দেখেন অনন্যই অব্যয়ের পরে আমাদের আরেকটা অব্যয় কিন্তু আছে, সেটা হলো অনুকার অব্যয়। অনুকার অব্যয় বা এটাকে অনেক সময় ধর্মাত্মক অব্যয় বলা হয়, খুব আসে কিন্তু এই প্রশ্নগুলো। অনুকার অথবা ধনাত্মক অব্যয়, মানে জিনিসটা কি, জিনিসটা হলো দেখেন কিচ্ছু না। অনুকার মানে একটা শব্দ, একটা অব্যক্ত রব, অব্যক্ত রব বা শব্দ, ঠিক আছে। এখন এটা কিন্তু আপনার ভাষায় আপনি প্রকাশ করতে পারবেন না, যার যার ভাষায় সে প্রকাশ করে, ঠিক আছে। এই অব্যক্ত রবটাকে যখন আপনি অনুকরণ করেন, তখন ওইটার নাম হলো ধনাত্মক অব্যয়। অনুকরণ করে আপনি আপনার মতো করে একটা বলতেছেন। যেমন মনে করেন আমরা যদি বলি বিড়ালের ডাক মেউ মেউ, আচ্ছা এই মিউ মেউ, আপনি যেটা বলতেছেন বিড়াল কি এমনি বলে, আপনাকে কেমনে বলতে হবে, মিউ এভাবে বলতে হবে কিন্তু, তাছাড়া কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না, আপনাকে বুঝতে হবে ব্যাপারগুলো। এই যে দেখেন, এটা কিন্তু ডিরেক্ট আমাদের আসে না, এগুলোই হলো আমাদের অনুকার অব্যয়। অথবা কাকের ডাক, স্বাভাবিকভাবে আমরা দেখতেছি কা কা, কিন্তু আপনি যদি ডাক দিতে যান, ওরা যেভাবে ডাকে এইভাবে কিন্তু ডাকগুলো দেয়, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমরা অনুকরণ করে, তারপরে আমার কি হুবহু হয়েছে, হয় না কিন্তু, ঠিক আছে। এরকম নুপুরের ধ্বনি, ঘোড়ার ডাক, বাঘের ডাক, মহিষের ডাক, কুত্তার ডাক, ঠিক আছে, এরকম যে জিনিসগুলো আমাদের আসতেছে, এগুলোই কিন্তু অনুকার অব্যয়। কি কঠিন লাগলো অনুকার অব্যয়? আচ্ছা, আরেকটা অব্যয় আমাদের আছে, অনুকার অব্যয় ব্যতীত আরেকটা অব্যয় আছে, সেটা হলো আমরা অলরেডি মনে হয় বাদ দিয়েছি। কি কি অব্যয় আমরা বললাম? সমুচ্চয়ী অব্যয়, অনুগামী অব্যয়, আর অনন্যই অব্যয়, এটা আমরা পড়ছি। অনন্যই অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, ঠিক আছে, অনুকার অব্যয়, এই তিনটা পড়ছি, আরেকটা লাগে না, দরকার নেই, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসবো একটু হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া 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 ক্রিয়ার ক্ষেত্রে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, একেবারে কোনো ঘটনা না, আপনারা একটু মনোযোগ দেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন ক্রিয়া, ক্রিয়ার মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হলো সকর্মক ক্রিয়া,
অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। আচ্ছা, সমধাতুস কর্ম, ঠিক আছে, সমধাতুস কর্ম। আর একটা হলো প্রযোজক ক্রিয়া। আপনার কি জানা আসে বলেন তো, আপনারা একটু পারেন নাকি? আর একটা আছে যৌগিক ক্রিয়া। আচ্ছা, এর মধ্য থেকে কিন্তু প্রশ্ন করে ইউনিভার্সিটি গুলোতে সাধারণত দেখা যায়। আচ্ছা, এখন কর্ম কি এটা আমরা জানলে কিন্তু হয়ে গেল ব্যাপারটা। কর্ম হলো কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা আসে এটার নাম হলো কর্ম। আমি ভাত খাই, কি খাই? ভাত। এই ভাতটা হলো কর্ম। কর্ম যদি থাকে তাহলে ওই ক্রিয়াটার নাম, আমি ভাত খাই, কর্ম আছে। কর্ম থাকলে এখানে খাওয়াটা, এই যে খাওয়া যে ক্রিয়াটা, এই কর্মটা, এই ক্রিয়াটার নাম হলো সকর্মক ক্রিয়া। বুঝছেন না কথাটা? যেমন মনে করেন যে আমি বই পড়ি, অথবা ধরেন আমি কলম দিলাম, যারা বলবে তারা দেন। আচ্ছা, আমি কি দিলাম? কলম দিলাম। আচ্ছা, এই দিলামটা হলো ক্রিয়া আর এই কলমটা হলো কর্ম। আমি দিলাম, কি দিলাম? কলম দিলাম। দিলামটা কি? কর্ম। আর দিলামটা হলো ক্রিয়া আর কলমটা হলো কর্ম। আচ্ছা, এটা তো আমার ক্রিয়া, এতে কোন সমস্যা নাই। আচ্ছা, কি দিলাম? কলম দিলাম। তো আমরা এখানে যেটা দেখতেছি যে এই দিলাম ক্রিয়ার কর্ম কিন্তু কলম। তার মানে যখনই বাক্যের ভিতরে ক্রিয়া মানে কর্ম আছে তখন ওটা কি বলা হয়? সকর্মক ক্রিয়া। তার মানে এখানে দিলামটা হলো সকর্মক ক্রিয়া। আমরা কি বুঝছি কথাটা? আচ্ছা, অকর্মক ক্রিয়া, হ্যাঁ, এটা আরো সোজা। যেমন আমি ধরেন এভাবে লিখতেছি, আমি বারান্দায় বসে খাই। খেতেই পারেন আপনি নাকি? আমি বারান্দায় বসে খাই। দেখেন তো এটার মধ্যে উত্তর আছে নাকি? কি খাই? আমি কি খাই সেটার উত্তর কি আছে? নাই। তার মানে এই বাক্যের মধ্যে ক্রিয়া নাই। আছে ক্রিয়া, আছে কর্ম নাই। এই বাক্যের মধ্যে কর্ম নাই। এই যে খাই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটার নাম হলো অকর্মক ক্রিয়া। আচ্ছা, দ্বিকর্মক ক্রিয়া কি? আমি দেখেন, আমি দিশাকে কলম দিলাম। আমি দিশাকে কলম দিলাম। আচ্ছা, কি দিলাম? কলম দিলাম। কাকে দিলাম? দিশাকে দিলাম। কি এবং কাকে দুইটা প্রশ্নের উত্তরই যখন আছে তখন এই ক্রিয়াটার নাম হলো দ্বিকর্মক ক্রিয়া। বুঝছি না কথাটা? না বুঝিনি? যখন দুইটা প্রশ্নের উত্তরই আছে, যে আমি তাকে দিলাম, কি দিলাম? কলম দিলাম। কাকে দিলাম? দিশাকে দিলাম। আমি দিলাম, কি দিলাম? কলম দিলাম। কাকে দিলাম? দিশাকে দিলাম। তাহলে আমার এই ক্রিয়াটার নাম হলো দ্বিকর্মক ক্রিয়া। আচ্ছা, এই যে আমরা দ্বিকর্মক বুঝলাম। আর সমধাতুস কর্ম মানে একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম দুইটি। একই ধাতু, ধাতু মানে কি? ক্রিয়ার মূল, ঠিক আছে। যেমন আমি বেশ ঘুমিয়েছি। আমি এখানে ধরে দিলাম, আমি আজ বেশ ঘুমিয়েছি। আমি আজ বেশ ঘুমিয়েছি। আচ্ছা, এখন প্রশ্ন করলাম, আমি ঘুমিয়েছি, কি ঘুমিয়েছি? ঘুমিয়েছি। তার মানে এখানে কি প্রশ্নের উত্তরটা? ঘুম, এবং ক্রিয়াটাও কিন্তু আমার ঘুম। তার মানে এখানে দেখেন কর্মটা এবং ক্রিয়াটার মূল জিনিস কিন্তু একই, ঘুম। এখানেও কিন্তু ঘুম, তাই না? যেমন আমি দারুণ স্বপ্ন, যেমন আমি আজ রাত্রে দারুণ স্বপ্নীল করেছি। এইভাবে যদি আমি বলি স্বপ্নীল করেছি, অথবা যেমন ইচ্ছা তেমন আমি বাক্য বলতে পারি, যেটা মনে করেন যে ক্রিয়া আর কর্ম একই। এই যেমন এখানেও ঘুম, এখানেও ঘুম। বোঝা গেছে? এখানে ঘুম, এখানেও ঘুম, এখানেও ঘুম আছে, এখানেও ঘুম আছে। দুইটার মধ্যে যদি এরকম থাকে, ঠিক তখন আমরা এই কর্মটা, এই যে কর্মটার নাম হলো সমধাতুস কর্ম। বুঝছি না? না বুঝলে কমেন্টসে বললেন, আবার ভালো করে বোঝাইতে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আপনি আসেন প্রযোজক ক্রিয়া। এটা তো আরো অনেক সোজা, তাই না? প্রযোজক ক্রিয়া হলো একজন পরিচালনা করে, দুজন একই কাজ করে কিন্তু দুজনের মধ্যে একজন পরিচালক। যেমন আমরা এটা জানি কিন্তু, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে দেখাচ্ছেন ক্রিয়াটা হলো প্রযোজক ক্রিয়া। কেমনে? আপনি লক্ষ্য করেন,
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মাকে দেখতেছেন না? ঠিক আছে, শিশুও দেখতেছে, মাও দেখতেছে। তো এই ক্ষেত্রে মা পরিচালনা করতেছে আর শিশু পরিচালিত হইতেছে। তাই দেখেন, এই যে দুইজনে যখন একই কাজ করতেছে, একজন পরিচালনা করতেছে, হ্যাঁ, তাকে বলা হয় প্রযোজক কর্তা, আর যে পরিচালিত হইতেছে ওনাকে বলা হয় প্রযোজ্য কর্তা। দুজনে কিন্তু একই কাজ করতেছে, মাও চাঁদ দেখতেছে, শিশুও চাঁদ দেখতেছে, তবে একজন পরিচালনা করতেছে আর একজন পরিচালিত হইতেছে। এইখানে যে ক্রিয়াটা ব্যবহৃত হয়েছে এটার নাম হলো প্রযোজক ক্রিয়া, কারণ যিনি প্রযোজক উনি কিন্তু মূল কাজটা করতেছে। রাইট অর নট? আশা করি বুঝছি। আর যৌগিক ক্রিয়া এটা তো একেবারেই স্বাভাবিক, এটা সবাই বুঝবো। একটু খেয়াল করেন, যখন দুইটা করে একত্রিত হয়, যেমন বাঁশি বেজে উঠলো, দেখেন আপনি, এই যে বাজা এটাও একটা ক্রিয়া, উঠলো এটাও একটা ক্রিয়া, এই দুইটা ক্রিয়া মিলে একটা ক্রিয়া হয়ে গেছে, তাই না? এই যে দুই তিনটা ক্রিয়া মিলে যখন একটা ক্রিয়া হয় তখন এটা কি বলা হয়? যৌগিক ক্রিয়া। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লাগছে। শেষ হয় নাই আমার এখনো, আরেকটু ধৈর্য ধরেন। বানান, এই যে আপনাদের বানানগুলা, এগুলা আপনারা ইতির থেকে ভালো করে পড়তে পারেন, ডক্টর সৌমিত্র শিকর স্যারের বই থেকে, এবং আপনাদের 16 থেকে 19 পর্যন্ত যে বোর্ড কোশ্চেন গুলো আসছিল এইচএসসি লেভেল, ওইগুলো আপনারা একটু দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার বানান কমন পড়ে যাবে। আর হলো বানানের মূল কথা যেটা, সেটা হলো আপনি দেখেন অল্প কয়েকটা নিয়ম আছে বানানের। অর্থাৎ বানানটা যদি নাউন দিয়ে শেষ হয় তাহলে রসিকার হয়, আর বানানটা যদি অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয় তাহলে দেগিকার হয়। এই কথাটা মাথায় রাখলে যেমন আপনি লক্ষ্য করেন, আমি যদি বলি সহযোগিতা, এটা কিন্তু একটা নাউন, ওই যে আমি নাউনের সিস্টেমে যদি আপনি যান, তাই এটা কি হবে? রসিকার। আর যদি বলি সহযোগী, এটা কিন্তু হবে দীর্ঘিকার। ইতালি, রূপালী, গীতালি, সোনালী, অঞ্জলি, গীতাঞ্জলি সবগুলো কিন্তু নাউন, তাই রসিকার সবগুলো। যেমন পিপিলিকা, পিপি পর্যন্ত কি? অ্যাডজেক্টিভ। লিকা এই পর্যন্ত কি হয়ে গেছে? আবার নাউন হয়ে গেছে, যে কারণে পিপিলিকা, পরিষ্কারে পি, লয় দীর্ঘারে লি, ঠিক আছে, লয় দীর্ঘারে পি না, পরিষ্কারে পি, পয় দীর্ঘারে পি, লয়স্কারে লি, কয় কা, পিপিলিকা, এইভাবে চলে আসতেছে, তাই না? তার মানে আপনাকে বুঝতে হবে এইটুক। আর এখানে তেমন কিছু নাই, দূরের দূর বোঝাইলে দীর্ঘকার বসে, আর দূর না বোঝাইলে কি বসে? রস্যকার বসে। কিছু নিয়ম আছে যেগুলো আপনারা জানেন। তো এখানে পড়ার সোর্সটা হলো ডক্টর সৌমিত্র শিকর স্যারের বই, প্লাস আপনার এইচএসসি লেভেলে যে আপনারা পরীক্ষাগুলো দিয়েছেন অথবা দেন নাই, 16 থেকে 19 পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো, এগুলো যদি আপনি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এটা হয়ে গেল। আর উচ্চারণ, যেটা উচ্চারণ নিয়ে আমি একদম আলোচনা করবো না, আপনারা পড়ছেন উচ্চারণ সম্পর্কে। উচ্চারণ হলো নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ে অধ্বনির উচ্চারণ আর হলো এ ধ্বনির উচ্চারণ, এই দুইটা উচ্চারণ ভালো করে পড়বেন। প্লাস আপনার বইয়ে প্রত্যেকটা গল্প, হ্যাঁ, বা প্রত্যেকটা কবিতার যে নামটা আছে এবং কবির নাম বা লেখকের যে নামটা আছে, ওই উচ্চারণগুলো শিখবেন। যেমন আহ্বান, ঐকতান, ঠিক আছে, এইগুলো ভালো করে শিখবেন এই উচ্চারণগুলো। আর দ্বিতীয়ত হলো আপনি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে উচ্চারণগুলো আছে এগুলো পড়বেন। আর ওই যে আপনার বোর্ড কোশ্চেনগুলো, এই উচ্চারণগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনার উচ্চারণ কাভার হয়ে গেল, উচ্চারণ কিন্তু আর কিছু লাগবে না। বোর্ড কোশ্চেনগুলো বুঝেন তো, 16 থেকে 19 পর্যন্ত, এত যদি আপনি না পারেন, 18 আর 19 এই দুইটা সাল যদি আপনি পড়েন উচ্চারণ, তাহলে কিন্তু যথেষ্ট। ঠিক আছে, দেখেন এই যে আমরা পর্যায়ক্রমে গ্রামারের কিন্তু বিরাট একটা ইতে চলে আসছি। তো এইখানে আপনাদের আছে অপপ্রয়োগ। অপপ্রয়োগগুলো আমরা কিন্তু বেশ কিছু অপপ্রয়োগ দিছি, সেগুলো আপনি পড়তে পারেন। এছাড়া অপপ্রয়োগগুলো কিন্তু আপনার ডক্টর সৌমিত্র শিকর স্যারের বইয়ে আছে, এবং আমাদের সিটের মধ্যে যা আছে আছে বাক্য রূপান্তর নবম দশম শ্রেণীর বই থেকে। পারিভাষিক শব্দ ডক্টর সৌমিত্র শিকর স্যারের বই থেকে। সমার্থক শব্দ ডক্টর সৌমিত্র শিকর স্যার। বিপরীত শব্দ, এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো কিন্তু অত গরম লাগে না। অর্থাৎ যেটা আপনি পারেন ওইটাকে আসবো, ঠিক আছে, যেটা মিলা যায় ওইটাকে আসবো। অর্থাৎ 300-400 বাজ দিলে বাইরেও মাত্র 20-25টা, সেইগুলোর মধ্যে থেকে কিন্তু বরাবর আসে। এক কথায় প্রকাশও তাই, বাগধারাও তাই। তবে এইগুলো ডক্টর সৌমিত্র শিকর স্যার খুব ভালো করে লিখছে এইগুলি। আর লিখিত অংশের জন্য আমরা যেটা করব, লিখিত অংশ দেখেন বাংলা তৃতীয় পত্রে আমাদের লিখিত অংশের মধ্যে কি কি ছিল। 1 নম্বরে আপনি স্মরণ করে দেখেন, 1 নম্বরে উচ্চারণ ছিল। তার মানে অধ্বনির 5টি উচ্চারণ লেখো, এই ধ্বনির 5টি উচ্চারণ লেখো, উচ্চারণের নিয়ম লেখো, এইভাবে কিন্তু আসতে পারে। আবার 5টি বানানের নিয়ম লেখো, এই যে নিয়মগুলো, অথবা নত্ন বিধানের 5টি নিয়ম লেখো, সত্য বিধানের 5টি নিয়ম লেখো। একটা করে সাইড পড়া খালি। উপসর্গের অর্থবাচকতা আছে, অর্থদত্তকতা নাই, এই যে একটা প্রশ্ন, এইগুলা। এছাড়া আপনার যেগুলো অপপ্রয়োগ, যেগুলো মনে করেন যে গত বছর যেটা আসছিল 6 নম্বরের অথবা, ঠিক আছে, 6 নম্বরের অথবা, এসএসসি লেভেলে 6 নম্বরের অথবা যে ধরনের কোশ্চেনগুলো আসছিল, এগুলোই কিন্তু
কতগুলো পড়লেন, অনুবাদ কয়েকটা পড়ে রাখলেন আপনি, এবং আপনি আপনার মতো অ্যান্সার করতে পারবেন, কিন্তু কোনো ব্যাপার না, আপনি আপনার মতোও অ্যান্সার করতে পারবেন অনুবাদ বলে। আচ্ছা, এছাড়া আপনি দেখেন এখানে সংলাপ রচনা এটা আপনাদের ছিল, ভাব সম্প্রসারণ এটা আপনাদের ছিল, সারমর্ম এটা আপনাদের ছিল, ইমেইল এটা আপনাদের ছিল। প্রত্যেকটা আইটেমের উপরে যাতে আপনি লিখতে পারেন, অন্তত একটা করে পড়ে যান, যাতে আপনি লিখতে পারেন এরকম একটা পরিস্থিতি বা সিচুয়েশন তৈরি করে যান, আপনি কিন্তু অনেক ভালো করবেন। আর লিখিত অংশে আপনি কিন্তু মোটের উপরে মাত্র কত পেতে হবে? 10। সুতরাং এখানে বাংলা অংশে আলাদা পাস, ইংরেজি অংশে আলাদা পাস এবং জিকে অংশে আলাদা পাস কিন্তু নেই, মোটের উপরে 10 পেতে হবে। তো এত টেনশন কিসের? আর আমি যেভাবে বাংলাগুলো আলোচনা করলাম এইভাবে আপনি একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ বাংলায় কিন্তু আপনার তেমন সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে আমি ইংরেজি নিয়ে আপনাদের দাঁড় করাই, খুব দ্রুতই আসছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।